রহস্য গল্প চ্যানেলে শুনছেন সমরেশ বসুর লেখা খুদে গোয়েন্দা গোগলের কাহিনী চোরা হাতি শিকারী। আজকে দ্বিতীয় পর্ব। আসল বেড়ানো শুরু হলো তার পরদিন থেকে। সেই হিসেবে প্রথম দিনে বেড়ানোটা কিছুই নয়। গাড়ির অভাব ছিল না। পরের দিনের বেড়ানোর প্রোগ্রামটা ঠিক করলেন ছোটো মামিমা। তার এক দিদির বাড়ি জলপাইগুড়ি শহরে। যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে গোড়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করা দরকার। ছোটো মামার পক্ষে যাওয়া সম্ভব হলো না। গোগলরা ভোরবেলায় বেরিয়ে পড়লো। সময় লাগলো ঘণ্টাখানেকের মতো। ছোটো মামিমার দিদির বাড়ি পৌঁছতেই সেখানে যেন নিমন্ত্রণ বাড়ির মতো উৎসব লেগে গেল। সকলেই খুব ছুটি। ছোটো মামিমার দিদির দুই ছেলের একজন গোগলের থেকেও বড়। সে তো গোগলকে ছাড়তেই চায় না। বাড়ির বড়রাও গোগলকে পেয়ে খুশি। তারা গোগলের অনেক কাহিনী শুনেছেন। গোগলকে নিয়ে ছোটো মামিমার দিদির বড় ছেলে শুভ আর ছোট দিব্য গাড়ি করে জলপাইগুড়ি শহর ঘুরিয়ে বেড়ালে দেখালো। শহরের প্রায় মাঝখান দিয়ে চলে গেছে করলা নদী। ছোট্ট নদী, দেখতে খুবই সুন্দর। কিন্তু শুভ বলল, এই করলা নদীতেই কয়েক বছর আগে এমন বন্যা হয়েছিল, গোটা জলপাইগুড়ি শহরটাই নাকি তার নিচে চলে গিয়েছিল। গোগল তো আতঙ্কে হাঁ, শহরটাই যদি জলের নিচে চলে যায় তাহলে লোককে বাঁচবে কী করে? শুভ বলল, বহু লোক মরে গেছিল। সবাই বলে গভর্নমেন্ট যত লোক মরেছে বলে হিসেব দিয়েছে, তার থেকে নাকি অনেক বেশি লোক মারা গেছে। গোগল জিজ্ঞাসা করলো, তাহলে তোমরা বাঁচলে কি করে? শুভ বলল, আমাদের বাড়িটা তো তিনতলা, আমরা তার উপরে উঠে গেছিলাম। সেখান অবধি জল পৌঁছতে পারিনি, কিন্তু একতলা বাড়ি প্রায় সবই ডুবে গেছিলো। আর যাদের টিনের বাড়ি তাদের তো কথাই নেই, সেসব বাড়িও ডুবে গেছিলো। সবথেকে আশ্চর্যের কথা, করলা নদীতে যে বন্যা হতে পারে এটা কেউ ভাবেইনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর ঠিক কখন এদিকে করলা নদীর জল বাড়তে আরম্ভ করেছিল কেউ খেয়ালই করেনি। যখন নদীর পাড় ছাপিয়ে জল শহরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে তখন সকলের টনক নড়েছে। তখন যে যেদিকে পেরেছে পালিয়ে বাঁচবার চেষ্টা করেছে। এমনকি হাসপাতালও ডুবে গেছিল। গোগল জিজ্ঞেস করলো, নিশ্চয় তাহলে অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে মারা গেছিল? শুভ বলল, তা তো গেছিল। ওই বন্যার জলে যে কি তোর তা না দেখলে বোঝা যায় না। সাঁতার জানলেও বন্যার জলের সঙ্গে লড়াই করা যায় না। তাছাড়া গরু, মোষ, ছাগল, কুকুর, বেড়াল কত যে মরেছিল তার কোনো হিসেবই নেই। গোগল শুনছিল আর চোখের সামনে যে ভয়ঙ্কর দৃশ্য যেন ভেসে উঠছিল। এখন শীতের সময় এই শান্ত ছোট করলা নদীকে দেখে বোঝাই যায় না তার চেহারা ওইরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। শুভ তার কারণও জানিয়ে দিল। করলা নদীর উঁচু বাঁধ ভেঙে তিস্তার জল ঢুকে পড়েছিল। জলপাইগুড়ি শহরে বেড়াতে বেড়াতে আর একটা জিনিস দেখে গোগল খুশিতে ঝলমলিয়ে উঠল। ওর একসময় হঠাৎ চোখে পড়ল, নীল আকাশের গায়ে বরফ ঢাকা পাহাড়ের ঝকঝকে চূড়া জেগে আছে। শুভ বলল, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। শরৎকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যতদিন আকাশ পরিষ্কার থাকে ততদিনই দেখা যায়। গোগল এর আগে যখন দার্জিলিং গিয়েছিল সে সময় কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়নি। মে মাসে আকাশ প্রায় মেঘে ঢাকা থাকে। পাহাড়ের ওপর তখন কুয়াশাও বেশি। হঠাৎ মেঘ কেটে গেলে এক পলকের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর এখন জলপাইগুড়ি শহরের যেখানেই যাওয়া যাক, উত্তর পশ্চিম কোণের দিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে। রোদের সঙ্গে তার রঙও বদলে যাচ্ছে। জলপাইগুড়িতে সারাদিন কাটিয়ে সন্ধ্যের পরে আবার শিলিগুড়ি ফিরে আসা হলো। কিন্তু ছোটো মামার সব ব্যবস্থা পাকা। কোথায় কবে বেড়াতে যাওয়া হবে তা তিনি সব পুরো চোখে রেখেছেন। সেই ব্যবস্থা অনুযায়ী শিলিগুড়ির তরাইয়ের জঙ্গলে আর চা বাগানে অনেক জায়গায় বেড়ানো হলো। এর মধ্যে ফাঁসি দেওয়া নকশাল বাড়ি শুরু করে নেপালের সীমান্ত পর্যন্ত কোনো জায়গায় বাদ গেল না। শীতের জন্য পাহাড়ে ওঠা হবে না এরকম ঠিক থাকলেও মিরিক পাহাড় অবধি ওঠা হয়েছিল। তবে সেখানে থাকা হয়নি, উঠে ঘুরে বেরিয়ে আবার নেমে আসতে হয়েছিল। এতে গেল শিলিগুড়ির আশেপাশে অর্থাৎ দার্জিলিং জেলার পাহাড়ের নিচে ঘুরে বেড়ানো। তার মধ্যে গোগলের সবথেকে ভালো লাগলো বালাসন নদীর ওপর একটা কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে কার্শিয়াংয়ের পাহাড়ি শহরকে দেখতে। মনে হচ্ছিল সোজা হেঁটে গিয়ে চলে গেলেই কার্শিয়াংয়ে পৌঁছে যাওয়া যাবে। ও কথাটা ছোটো মামাকে বলতেই তিনি হেসে বললেন, তুমি যত সহজ ভাবছো ব্যাপারটা মোটেই তা নয়। প্রথম কথা, এখান থেকে যত কাছে লাগছে কার্শিয়াং তার থেকে অনেক দূরে। আর তুমি হেঁটে যেতে গেলে জোঁকের দল ছেঁকে ধরে তোমার সারা গায়ের রক্ত শুষে নেবে। এসব জায়গায় ঘাসের ডগা থেকে গাছের মাথা পর্যন্ত জোঁক ছেয়ে আছে। তবে গরিব মানুষ, পাহাড়ি মানুষরা অনেক সময় হেঁটেই পাহাড়ে উঠে যায়। তারা সংক্ষিপ্ত রাস্তা জানে, তাকে বলে চোর বাটো। জোঁকের আক্রমণ বাঁচিয়ে একমাত্র তারাই ওই পথে চলতে পারে। তারপর বেড়াতে যাওয়া হলো জলপাইগুড়ির নানা চা বাগানে আর জঙ্গলে। ছোটো মামা সবসময় সঙ্গে না থাকলেও গোগলদের জন্য নানা জায়গায় থাকবার জন্য বাংলোর সুন্দর ব্যবস্থা করে রেখেছিলেন। সেসব বাংলোরও রাজকীয় ব্যবস্থা, যেমন সুন্দর ঘর বিছানা আর খাবারের আয়োজনও তেমনি। চা বাগান সম্বন্ধে গোগলের কোনো ধারণাই ছিল না। একটা বিশাল চা বাগান, আর চা গাছগুলোর কোনোটার বয়স নাকি 50 থেকে 100 বছর। ছোটো ছোটো গাছগুলোর বয়স এত কী করে হতে পারে গোগলের মাথায় ঢুকলো না। ছোটো ছোটো গাছগুলোর গোড়া বেশ মোটা আর শক্ত। অধিকাংশই পাহাড়ি মেয়েরা পিঠে এক ধরনের লম্বা ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তোলে। তাও নাকি আবার চা পাতার ডগার কচি পাতা আর কুঁড়ি তোলা হয়। বড় পাতাগুলো কোনো কাজেই লাগে না। মালবাজারের চারপাশেও প্রচুর চা বাগান। তবে এদিকে জঙ্গল খুব বেশি। মেটেলি নামে একটা জায়গা গোগলের খুবই ভালো লাগলো। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ভদ্রলোকের সঙ্গে গোগলের বেশ ভাব হয়ে গেল। তিনি বাংলোর টিলের ওপর দাঁড়িয়ে উত্তরের চালসা ফরেস্ট দেখিয়ে বললেন,
এই জঙ্গল চলে গেছে আসাম পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে, গাড়ি যায়। তবে এই জঙ্গলে হাতির উৎপাত খুবই বেশি। তাই প্রায় তারা দল বেঁধে এসে লোকের মাঠের ফসল খেয়ে চলে যায়। আর খেপা হাতি হলে তো কথাই নেই, সে মানুষ মেরে ঘরবাড়ি ভেঙে একবারে তছনছ করে দেয়। ইংরেজিতে খেপা হাতিকে বলে আউট হল, আর এখানকার লোকেরা বলে হটাবাহার। তুমি কলকাতার হাতি শিকারী চঞ্চল সরকারের নাম শুনেছ? গোগল বলল, হ্যাঁ, তাকে চিনি, আমি তাদের বাড়িও গেছি আর অনেক হাতির দাঁত দেখেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ভদ্রলোক বললেন, উনি এখানে এসে দুবার দুটো পাগলা হাতিকে মেরেছিল। গোগলের মনে পড়ে গেল হলংয়ের সেই পাগলা হাতির কথা। ওর মনটা খারাপ হয়ে গেল। বলল, মারতে হলো কেন? ওটা তো ভয়েই পালিয়ে যেত। ভদ্রলোক হেসে বললেন, সত্যিকারের পাগলা হাতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনিতে তাদের মারবার অর্ডার গভর্নমেন্ট দেয় না, কিন্তু যখন তারা মানুষ মারতে আরম্ভ করে তখন আর না মেরে কোনো উপায় থাকে না। দুটো হাতি কম করে 8-10 জন ছেলে মেয়ে আর বুড়োকে মেরে ফেলেছিল। হাতির থেকে মানুষের জীবনের দাম বেশি, এটা নিশ্চয়ই মানু। গোগল মাথা ঝাঁকালো, তা না মেনে কোনো উপায় নেই। ভদ্রলোক আরও বললেন, তুমি কখনো বুড়ো কুকুরের কথা শুনেছ? গুগল অবাক হয়ে বলল, না তো। ভদ্রলোক বললেন, এই জঙ্গলে বুনো কুকুর আছে, তারা খুব সাংঘাতিক। সবসময় 20-25টা দল বেঁধে চলে। দেখতে অনেকটা শিয়ালের মতো, কিন্তু সরু। তারা যেখান দিয়ে যায় সেখানে মানুষ জানোয়ার যাকে পায় তাকেই খেয়ে ফেলে, আর কঙ্কালটা শুধু পড়ে থাকে। এমনকি বুনো কুকুরদের বাঘেরাও ভয় পায়, হাতিরাও তাদের এড়িয়ে চলে। শুনতে শুনতে গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কথাও কখনো শোনেনি। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তারা বাঘকেও খেয়ে ফেলে? ভদ্রলোক বললেন, হ্যাঁ, বাঘকেও খেয়ে ফেলে। তারা সব একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে আর ফালা ফালা করে মাংস খেয়ে কেবল কঙ্কালটা ফেলে যায়। একমাত্র গাছে পড়তে পারলেই তাদের হাত থেকে রেহাই পাওয়া যায়। তারা গাছে উঠতে পারে না। গোগল যেন একটু স্বস্তি পেল। তবু যাই হোক, সেই ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচবার একটা উপায় তবু আছে। মনে মনে ভেবে রাখলো, কথাটা সবাইকে জানিয়ে দিতে হবে। এইভাবে বেরিয়ে 10 দিন কেটে গেল। ইতিমধ্যে ছোটো মামার শিলিগুড়ির কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গেছিল। তাদের মধ্যে বিশেষ করে দুজন গোগলদের সঙ্গে 2-1 দিন আশেপাশে বেড়াতেও গেছিলেন। গোগল কারোরই ভালো নাম জানে না। দুজনেই ছোটো মামার বয়সী, একজন মন্টু মামা আর একজন দীপু মামা। ছোটো মামা তাদের মন্টু আর দীপু বলেই ডাকেন। মন্টু মামা বললেন, শিলিগুড়ির কাছেই বৈকুণ্ঠপুর জঙ্গলের নিচে তিস্তার ধারে আমাদের চেনাশোনা একজন নেপালি ভদ্রলোক আছে। তার বাড়িতে 2-1 দিন বেড়াতে গেলে ভালো লাগবে। ছোটো মামা বললেন, তুমি নওরং সিংয়ের কথা বলছো? আমি তো চিনি তাকে। তার একটা বড় ট্রাক আছে, সেই ট্রাকে করে রজনীগন্ধা ফুলের লাল লাল বীজ, নানা রকম ক্যাকটাস আর অর্কিড কলকাতায় সাপ্লাই যায়। এই 2 দিন আগেই তার বড় ছেলে ট্রাক ভর্তি মাল নিয়ে কলকাতায় গেল। মন্টু মামা বললেন, তুমি তো সবাইকেই চিনবে, যাদের গাড়ি আছে তাদের সকালেই তোমার কাছে আসতে হয়। তবে সে আমাদের পূর্ণ চেনা বন্ধু। ছোটো মামা একটু লজ্জা পেয়ে হেসে বললেন, তোমরা এখানকার লোক, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই পরিচয় থাকবে। লোকটি খুবই বড় লোক, কিন্তু একটু অহংকার নেই। আমাকে কয়েকবার তার তিস্তার ধারের বাড়িতে যাওয়ার নেমন্তন্ন করেছে। দীপুমা বললেন, তাহলে সেখানেই চলো, সেখানে 2-1 দিন বেরিয়ে আসি। তোমার দিদি আর জামাইবাবুর ভালো লাগবে, আর গোগলেরও আশা করি ভালো লাগবে। মন্টু মামা বললেন, নওরং সিংয়ের বাড়িতে একটা হরিণ আর একটা ময়ূর আছে। আমি আর দীপু তিস্তায় মাছ ধরার জন্য ছিপ নিয়ে যাব। আমরা গেলে নওরং সিং খুব খুশি হবে। গোগল তো এক পায়ে খাড়া, তৎক্ষণাৎ আলোচনা হয়ে গেল। ছোটো মামিমা বৈকুণ্ঠপুর জঙ্গলের নিচে পাহাড় থেকে নেমে তিস্তার ধারে মুমনিকে নিয়ে যেতে পারবেন। সেখানে গিয়ে মুমনির শরীর খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই ঠিক হলো, ছোটো মামিমা মুমনিকে নিয়ে বাড়িতেই থাকবেন, বাকি সবাই যাবে। মন্টু মামা বললেন, বৈকুণ্ঠপুরে রিজার্ভ ফরেস্টে ঢুকতে গেলে পারমিশন দরকার। আমি আজই পারমিশন করে নিচ্ছি, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। ওহে পুলু, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তুমি অফিসে আজই গিয়ে অন্তত 2 দিন ছুটির ব্যবস্থা করে ফেলো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন সকালে মন্টু মামা আর দীপু মামা একটা জিপ নিয়ে এসে হাজির। গোগলরাও তৈরি হয়েছিল। বেরিয়ে পড়তে দেরি হলো না। মন্টু মামা নিজেই জিপের স্টিয়ারিংয়ে, গোগলকে সঙ্গে নিয়ে দীপু মামাও সঙ্গে বসলেন, কারণ জঙ্গলের ভেতরে পথ নাকি তারই ঠিক চেনা আছে। মন্টু মামা পথ ঠিক করতে পারেন না, আর একবার জঙ্গলে পথ হারালে কেবল গোলকধারায় ঘুরে মরতে হয়। পেছনে বসলেন ছোটো মামা, মা আর বাবা। পেছনে বসলেও তাদের বাইরের দৃশ্য দেখার কোনো অসুবিধে ছিল না। পেছন দিকটা খোলাই ছিল। শীতের হাওয়ার জন্য সামনের কাঁচ বন্ধ থাকলেও সব কিছুই দেখা যায়। জিপ প্রথমে ছুটল শিবক ব্রিজের রাস্তার দিকে। শহর ছাড়িয়ে যাওয়ার পর ডান দিকে জঙ্গল দেখা গেল। রাস্তা থেকে গাড়ি নিয়ে জঙ্গলে ঢোকবার কোনো উপায় নেই। বড় বড় শালবল্লা দিয়ে শক্ত বেড়া করা আছে। একমাত্র মানুষই তার ডিঙিয়ে ঢুকতে পারে। বনের শুকনো ডালপাতা পাতা কুড়োনোর জন্য গরিব মেয়ে আর ছোটো মেয়েরা বেড়া ডিঙিয়ে কাছে পিঠে ঘুরছিল।
জঙ্গলের রাস্তার ধারে মাঝে মাঝে চোখে পড়ছিল মিলিটারি ছোটোখাটো ব্যারাক আর তাঁবু। গুগলের হিসেব নেই কত মাইল চলার পর মন্টু মামা গাড়ির স্পিড কমিয়ে রাস্তার ডান দিক ঘুরে থেমে গেলেন। যেখানে থামলেন সেখানেই জঙ্গলে ঢোকবার গেট। চওড়া গেট, লরি ট্রাকও ঢুকতে পারে। দুদিকে বড় বড় মোটা শালের জবরদস্ত খুঁটি, বলতে গেলে স্তম্ভ বিশেষ। দুটো খুঁটির সঙ্গে মোটা আর ভারী লোহার রড। সেই রড আবার খুঁটির গায়ের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা, আর সেই লোহার শিকলের সঙ্গে লাগানো আছে মস্ত বড় দুটো তালা। খুলে না দিলে কোনো গাড়ির পক্ষেই ভেতরে ঢোকা সম্ভব নয়। লোহার রডে ধাক্কা খেয়েই গাড়ির মুখ ভেঙে যাবে। মন্টু মামা সেখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে গেলেন। গুগল পিছন ফেরে দেখল রাস্তার ওপারে ছোট সবুজওয়ালা একটা বাংলো বাড়ি আর বাগান। দীপু মামা গুগলকে বললেন, ওটা হলো ফরেস্ট অফিস। ওখানে ফরেস্ট অফিসার আর রেঞ্জার থাকেন, ফরেস্ট গার্ডরাও থাকে। মন্টু গিয়ে পারমিশনটা দেখালে তবেই ফরেস্ট গার্ড চাবি এনে গেট খুলে দেবে। গুগল জিজ্ঞেস করলো, যে কেউ চাইলে কি পারমিশন পেতে পারে? দীপু মামা বললেন, তাই কখনো পায়? বনের ঠিকাদার যারা, মানে যারা গাছ কাটবার ইজারা নেয়, তাদের গাড়ি ঢুকতে পারে। শিকারি ছাড়া এমনিতে কে আর বনে জঙ্গলে ঢুকবে? কিন্তু বন্দুক নিয়ে শিকারীদের এসব জঙ্গলে একদম ঢুকতে দেওয়া হয় না, কারণ পশু মারা একেবারে নিষেধ। নেহাত মানুষকে কেউ বাঘ অথবা মানুষ মেরে ফেলেছে এরকম কোনো হাতি ছাড়া বনের মধ্যে কারোকেই শিকার করতে দেওয়া হয় না। এমনকি ঠিকাদারদের গাড়িও সার্চ করে দেখা হয় কেউ লুকিয়ে বন্দুক নিয়ে যাচ্ছে কিনা। বন্দুক দেখতে পেলে আমাদের জঙ্গলে ঢোকাও বন্ধ করে দেবে তাদের। গুগল জিজ্ঞেস করলো, তাহলে আমাদের গাড়িও সার্চ করবে? দীপু মামা হেসে বললেন, না, আমরা তো শিকার করতে বেরোইনি, বন্দুকও নিইনি, তবুও সার্চ করার কথা। কিন্তু ফরেস্ট অফিসার আর রেঞ্জার আমাদের চেনা, ওরা জানেন আমরা কখনো লুকিয়ে বন্দুক নিয়ে ঢুকবো না। আর তিস্তা নদীতেও তুমি যত খুশি মাছ ধরো, কেউ কিচ্ছু বলবে না। গুগলের মাছ ধরার কথা মনে পড়তে জিজ্ঞেস করলো, আপনি আর মন্টু মামা মাছ ধরবেন বলছিলেন, আপনাদের ছিপ কোথায়? দীপু মামা জিপের মাথার উপর আঙুল তুলে দেখালেন। গুগল দেখলো দুটো ছিপ জিপের মাথায় লোহার ফ্রেমে গোজা, তার শেষ দিকটা জিপের বাইরে বেরিয়ে গেছে। আশ্চর্য, ও এতক্ষণ ছিপ দুটো লক্ষ্যই করেনি। গুগলের ছিপ দেখার অবসরেই মন্টু মামা তার জিপে তার জায়গায় এসে বসলেন। একজন খাকি হাফ প্যান্ট আর খাকি রঙের ফুল হাতা মোটা উলের সোয়েটার গায়ে লোক গেটের দিকে এগিয়ে গেল। তার হাতে বড় লোহার আংটা ঝোলানো চাবির ছড়া। সে গেটের কাছে গিয়ে লোহার রডের সঙ্গে শিকলে বাঁধা তালা দুটো খুলে দিল। তারপর সে লোহার রড দুটো দুদিকে ঠেলে দিতেই সরে গেল আর গেট খুলে গেল। মন্টু মামা গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিলেন। গেট খোলা মাত্র স্টিয়ারিং ঘুরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেলেন। সামনে শক্ত মাটির রাস্তা, একটু চওড়া, গাছও কম। বড় বড় শাল, সেগুন, অর্জুনের ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে, কিন্তু মাটির রাস্তাটা এখনও শিশিরে ভেজা। জিপ যতই এগিয়ে চলল জঙ্গল ততই গভীর হতে লাগলো। সকালের রোদ আর তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কোনো ফাঁকে একটু দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে। আর তারপরে যেন সন্ধ্যেবেলার মতো ঘন ছায়া নিবিড় হয়ে আসছে, আর জিপের শব্দ ছাপিয়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। বনের গভীরে ঢুকে রাস্তা অনেকটা সরু হয়ে উঠেছে, দু একটা নতুন পথও দেখা যাচ্ছে। দীপু মামা ডিরেকশন দিচ্ছেন কোন পথে যেতে হবে, মন্টু মামা সেই মতো চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে একটা পথ এত সরু তার ভেতর জিপ যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু দীপু মামার নির্দেশ মতো মন্টু মামা সে পথেই ঠিক গাড়ি চালিয়ে দিলেন। এবং শিশিরে ভাজা গাছের পাতার ঝাপটা লাগছে সামনের কাছে, বৃষ্টির ঝাঁট লাগার মতো ভিজে যাচ্ছে। এমনকি ছোটো ডালপালার ঝাপটায় গুগলদের গায়ে শিশিরের ফোঁটা বৃষ্টির মতো লাগছে। আবার বিশাল বিরাট মাকড়সার ঝাল ঝুলছে সামনে, জিপের কাঁচের গায়ে জড়িয়ে যাচ্ছে। জঙ্গলে যাতে এত মাকড়সার জাল হয় গুগল কখনো দেখেনি। গুগলের কৌতূহল আসলে অন্যদিকে। বনের ঘাসে পাশের ঘুপসি হাড়ের অন্ধকারে বড় বড় চোখ ঘুরিয়ে দেখছে। হঠাৎ কোনো পশু যদি সামনে এসে পড়ে বা দেখতে পাওয়া যায়, ওই যখন এরকম দেখছি হঠাৎ কক কক শব্দে গাছের জালে পাটায় ঝাপটা দিয়ে কী যেন একটা ঘুরে গেল। গুগল চমকে উঠে দীপুমার কোলের ওপর হাত রাখলো। দীপুমা হেসে বললেন, ভয় নেই, এটা একটা বনমোরগ। আমাদের জিপের শব্দে ভয় পেয়ে ছুটে পালালো। গুগল লজ্জা পেয়ে গেল। হলঙে ওর চোখের সামনে এরকম বনমোরগকে এক গাছ থেকে আরেক গাছে উড়ে পালাতে দেখছে। তবু জিজ্ঞেস করলো, আচ্ছা, এই সময় কোনো পশু দেখা যায় না? দীপুমা বললেন, দেখা যেতেও পারে, ঠিক করে কিছু বলা যায় না। তবে দিনের বেলায় বেশিরভাগ পশুরাই তাদের বিশেষ বিশেষ জায়গায় লুকিয়ে থাকে। তাছাড়া আমাদের জিপের শব্দ তার অনেক দূর থেকেই শুনতে পাচ্ছি, আর সাবধান হয়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছি। তবু হয়তো এখনই তোমার চোখের সামনে বুনো হাতির দল এসে পড়তে পারে। গুগলের মনে উত্তেজনা বাড়ল, ওর চোখ দুটো আরও বড় বড় আর তীক্ষ্ণ হয়ে উঠল। জিজ্ঞেস করলো,
যদি সত্যি এসে পড়ে তাহলে কী হবে? দীপু মামা হেসে বললেন, কী আর হবে, সবই হাতির মেজাজ মর্জি। তাদের যদি সন্দেহ হয় আমরা তাদের কোনো ক্ষতি করতে এসেছি, তারে তেড়ে আসতে পারে, এলে খুবই বিপদের কথা। তবে হাতি সব বোঝে, নেহাত পাগনা না হলে তারা আস্তে আস্তে সরে যায়। পেছন থেকে ছোটো মামা বলে উঠলেন, দোহাই ভাই দীপু, তোমার সব গল্প থামাও। সত্যিই যদি হাতির দল সামনে পড়ে তাহলে আমি গেছি। মন্টু মামা এবং সবাই হেসে উঠলেন। মা বললেন, সত্যি বড় ভয়ের কথা। দীপু মা বললেন, তাহলে দিদি আপনি মনে মনে গণেশ গণেশ জপ করতে থাকুন। এখানকার লোকেরা জঙ্গলে হাতি দেখলেই গণেশের নাম দেয়। এ সময় জিপ একটা জলার কাঠের সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছিল। এরকম আরও 2-3টি জলার সাঁকো আগেই পেরিয়ে আসা হয়েছে। সাঁকোটা পেরিয়ে মন্টু মামা জিপ থামিয়ে দিলেন। বললেন, দেখো গোগল, জলার পাশের ভেজা মাটিতে কয়েকটা হাতির পায়ের ছাপ রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তারা একটু আগে এখান থেকে ডান দিকে জঙ্গলে চলে গিয়েছে। গোগল দীপুমার কোলের ওপর দিয়ে ঝুঁকে দেখল ভেজা মাটিতে হাতির পায়ের ছাপ। মা আর বাবাও পেছন থেকে মুখ বের করে দেখলেন। কেবল ছোটো মামা বললেন, টানাবার দরকার কি, চালিয়ে চলো, কিছুই বলা যায় না, গণেশের দল হয়তো আশেপাশেই রয়েছে। আবার সবাই হেসে উঠলেন। ছোটো মামার ভয় দেখে গোগলও মনে মনে হাসলো। মন্টু মামা জিপ চালিয়ে দিলেন। প্রায় ঘন্টাখানেক বা কিছু বেশি সময়ের পর জিপটা এসে দাঁড়ালো বেশ একটা উঁচু জায়গায়। আশেপাশে বেশ খানিকটা ফাঁকা, 3 দিক ঘিরে আছে জঙ্গল, আর একদিকে দেখা গেল দূরে নিচে তিস্তা নদী। নদীর বিশাল লম্বা তীরে ফসলের মাঠ, 2-1টা কাঠের বাড়ির উঁচু মাথা উঁকি দিয়ে আছে। তিস্তার ওপারেও জঙ্গল আর পাহাড়। মন্টু মামা বললেন, আমাদের এখানেই নামতে হবে। দীপু মামা গোগলকে নিয়ে নেমে পড়লেন। গাড়ির ভেতরের থেকে বাইরের শীতার ভেজা ভাবটা বেশি। দীপু মামা পেছনে গিয়ে জিপের গোটানো পাদানিটা ছিটকিনি খুলে নামিয়ে দিলেন। মা, বাবা আর ছোটো মামা নেমে এলেন। ছোটো মামা বললেন, গাড়ি এখানেই থাকবে, কেউ নিয়ে যাবে না? মন্টু মামা বললেন, আজ পর্যন্ত যতবার এসছি গাড়ি এখানেই থেকেছে, কেউ নেয়নি। তাছাড়া গাড়ি তো আর যাবে না, এবার আমাদের নিচে নামতে হবে। দীপু মামা ইতিমধ্যে জিপের মাথায় গোঁজা ছিপ দুটো টেনে নামালেন। সব মিলিয়ে 2-3টে ব্যাগে সকলের জামাকাপড় ছিল। মন্টু মামা 2টো ব্যাগ হাতে নিলেন, ছোটো মামা নিলেন একটা। দীপু মামা বললেন, পুলু, তুমি দিদি আর সমীরেশদার সঙ্গে আমার পেছনে পেছনে আসো। তিনি গোগলে একটা চেপে ধরলেন। খানিকটা এগিয়ে দেখা গেল শুকনো ঝর্ণার মতো একটা পথ নিচে নেমে গেছে। দুপাশে বড় বড় পাথরের চাংড়া আর চাঁই, কাঁকড় আর ভেজামাটির সরু পথ, দুপাশে জঙ্গল। মন্টু মামা আগেই বললেন, সবাই সাবধানে এসো, পাথরে ঠক্কর খেয়ে বা পা পিছলে পড়ে যেও না। কথাটা ঠিকই, দেখলে মনে হয় এক দৌড়েই যাওয়া যায়, তা মোটেই নয়, রীতিমতো সাবধানে পা ফেলতে হচ্ছে। মা বাবা ছোটো মামার সঙ্গে গোগলও কয়েকবার হোঁচট খেলো। বলতে গেলে বেশ উঁচু পাহাড়ি টিলা থেকে নেমে সমতলে এসে দাঁড়াতে দেখা গেল পথ মোটেই সোজা নয়। বেশ আঁকা বাঁকা, কাদামাটি আর ক্ষেতের মাঝখান দিয়ে সরু আলপথ চলে গেছে। শুধু তাই নয়, মাঝে পড়লো 2টো ছোটো খাল। তিস্তার জল এসব খালের ভেতর দিয়ে এসছে। তার উপর সাঁকো বলতে লম্বা চওড়া একটা শাল কাঠ, দুপাশে ধরবার কিছু নেই। মা তো প্রথমেই বলে বসলেন, আমি এর উপর দিয়ে যেতে পারবো না, পার হতে পারবো না, জলে পড়ে যাব। বাবা বললেন, তুমি স্যান্ডেল খুলে হাতে নাও আর আমার হাত ধরো, পেছনে পেছনে খুব সাবধানে এক পা করে এসো, ঠিক পার হয়ে যাবে। মা খুব ভরসা না পেলেই তার করলেন। বাবা মাকে ঠিক পার করে নিয়ে গেলেন। ভাগ্যিস গোগল ক্যাম্বিসের জুতো পরে এসেছিল। ও দীপু মামার আগে আগে ব্যালেন্স রেখে ঠিক পার হয়ে গেল। ছোটো মামা তো একবারই নিচু হয়ে শাল কাটে হাত দিয়ে পার হলেন, যাকে বলেন 4 হাত পা দিয়ে। তা দেখেও সকলে হেসে উঠলেন। ছোটো মামা বললেন, এখন সবাই খুব হাসছো, আর যদি জলে পড়ে যেতাম? কে জানতো নরং সেরে বাড়িতে আসতে এত ঝামেলা পোহাতে হবে। মমতার মোম নিয়ে এলে আমাকে ফিরেই যেতে হতো। মন্টু মামা বললেন, যাক, এসে যখন পড়েছ তখন আর ওসব ভেবে লাভ নেই, এখন আমরা নিরাপদ। গোগলের চোখে প্রথমেই পড়লো একটি চালা ঘর। একটা ঘরের দরজার কাছে রোদে বসে এক বৃদ্ধ হুঁকো টানছে। কাছেই বাঁধা রয়েছে একটি মহিষ। সে তার খাবার খেতে খেতে গোগলের দিকে তাকিয়ে ফোঁস করে একটা শব্দ করলো। বৃদ্ধ ওদের দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না। গোগলটা চালাবাড়িটা পেরোতেই গোগলরা বড় বড় ঘাসের মতো কিছু জঙ্গলের ফাঁকে প্রায় ওরই বয়সী একটি ছেলেকে দেখা গেল। হাফ প্যান্টের ওপর ওর মাপের চেয়ে বড় একটা গরম ফুল হাতা ছাই রঙের সোয়েটার, মাথায় চুল রুখু, কালো ঝকঝকে অবাক চোখে গোগলদের দেখছিল। তারপর হঠাৎ পিছন ফিরে দৌড় লাগালো। মন্টু মামা বললেন, নাওরং সিংয়ের ছোটো ছেলে লিম্বু।
গোগলের চোখে পড়েছে তখন সামান্য দূরে ডান দিকে উঁচু একটা কাঠের বাড়ি, মাথার ওপর কালো রং করা টিনের চালা, তার মাথার উপর একটা ত্রিশূল। ওরা আরও কয়েক পা এগোতেই বেশ লম্বা চওড়া একজন ব্যস্তভাবে এগিয়ে এলেন। বয়সটা তার মন্টু মামাদের চেয়ে একটু বড় হতে পারে। কোঁচকানো প্রায় ময়লা একটা চোস্ত পায়জামা আর গায়ে কোটের ভেতর গেঞ্জি দেখা যাচ্ছে, মাথায় নেপালি টুপি। তার চোখ নাক মুখ দেখলেও সেরকম মনে হয়। গোগলদের দেখে তার মুখে খুশির হাসি ফুটে উঠল, আর মন্টু মামার হাত চেপে ধরে বেশ পরিষ্কার বাংলায় বললেন, আরে মন্টু ভাই, তুমি এসো 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 দীপু ভাই। মন্টু মামা বললেন, বাকিদের তুমি বোধহয় চিনতে পারছো না রং রং দাদা, ইনি। মন্টু মামা কথার শেষ হওয়ার আগে নরং সিং ছোটো মামার দিকে এগিয়ে কপালে দুহাত থেকে বলেন, ব্যানার্জি সাহেব এসেছেন, আমার বহুত ভাগ্য, বড় খুশি লাগছে। ছোটো মামা নমস্কার করে হাত বাড়িয়ে নরং সিং হাত ধরলেন, বললেন, হ্যাঁ এসেই পড়লাম, ইনি আমার দিদি আর জামাইবাবু সমীরেশ দা। নরং সিং যেন ছেলে মানুষের মতো খুশি হয়ে কপালে বারবার হাত থেকে বলেন, ও হো হো, সত্যি আমার বড় ভাগ্য, আসুন আসুন। দীপু মামা বললেন, আর এই হলো গোগল, দিদির ছেলে। নরং সিং দু হাতে গোগলকে জড়িয়ে দিয়ে বললেন, এসো বাবা এসো, বলে জড়িয়ে ধরি বাড়ির দিকে এগোতে এগোতে বোধহয় নেপালি ভাষায় কিছু চিৎকার করে বললেন। গোগলরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দোতলা কাঠের বাড়ি, মোটা শালের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। দোতলা ওঠার কাঠের সিঁড়ি সামনেই, পেছনেও মাটির দেয়াল আর ঘাসের চালার ঘর রয়েছে। সেই থেকে দুজন মহিলা এসে দাঁড়ালেন। একজন মায়ের চেয়ে কিছু বড়, আর একজনের বয়স 17-18 বেশি নয়। নরং সিং ছোটো মামা বাবা আর মায়ের সঙ্গে পরিচয় করে দিলেন। একজন লিম্বুর মা আর একজন তার বৌদি। লিম্বুর দাদা ট্রাকে মাল নিয়ে কলকাতায় গেছে, সে কথাও নরং সিং জানিয়ে দিলেন। তারপর মহিলাদের নেপালি ভাষায় কিছু বলে সবাইকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। বেশ বড় মাথা ঢাকা লম্বা চওড়া বারান্দা, সেখানে দুটো চেয়ার, একটা আরাম কেদারা, 3 দিকই খোলা। জঙ্গল, নদী, দূরের ক্ষেত খামার আর 2-3টি মাত্র বাড়ি দেখা যাচ্ছে। ঢাকা বারান্দা না বলে এটাকে প্রায় ঘরই বলা যায়। বারান্দা থেকে ভেতরে যাওয়ার একটা দরজা, মাঝখানে করিডর, দুপাশে ঘর রয়েছে। নরং সিং ব্যস্ত হয়ে সেই দরজা দিয়ে ভেতরে চলে গেলেন। একটু পরেই বেরিয়ে এলেন পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকটা হরিণের চামড়া নিয়ে। তার মধ্যে একটা গুলবাগের চামড়াও রয়েছে। তিনি সেগুলো কাঠের মেঝে, চেয়ারে সব জায়গায় পেতে দিতে বললেন, আমাদের তো ভালো গদি নেই, এসব আছে। বাবা বললেন, এর চেয়ে সুন্দর জিনিস আর কি হতে পারে, কিন্তু আপনি এত ব্যস্ত হবেন না। নরং সিং বললেন, ব্যস্ত আবার কি ব্যানার্জি সাহেব, আপনারা এসেছেন, আজ আমার কত খুশির দিন। গোগল কখনো এরকম হরিণের চামড়ায় বসেনি। ও চামড়ার ওপর বসে একবার গড়িয়েও নিল, আবার হাত দিয়ে চামড়ায় বুলিয়ে দেখল। বাকিরা সবাই বসে পড়লেন। মা একটা চামড়া ঢাকা চেয়ারে বসলেন, বললেন, আসতে একটু যা কষ্ট, কিন্তু এখানে এসে খুব ভালোই লাগছে, তাই না ফুলু? ছোটো মা বললেন, সত্যি চারদিকটা কি সুন্দর। গোগল, ওই দেখো সেবকের কাছে তিস্তার উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে। গোগল দেখে বলল, আশ্চর্য, এখান থেকে এত দূরে সব কিছু দেখা যাচ্ছে, সেবক ব্রিজটা দেখছি না তো। ছোটো মা বললেন, ওটা আর একটু ওপরে ডান দিকে ঢাকা পড়ে গেছে। এইসব কথাবার্তার মধ্যে লিম্বুর মা আর বৌদি খাবার নিয়ে এলেন। দুধ, এক ধরনের ছোটো ছোটো আর গোল মচমচে মুড়ি, বাড়ির তৈরি দুধের মিষ্টি ক্ষীর, তারপরে ডিম ভাজা চা। মন্টু মামা বললেন, নরং দাদা, তুমি কি সকালেই আমাদের সব খাইয়ে দেবে? নরং সিং হাসি বললেন, মন্টু ভাই, গরিব হতে পারি, তাই বলে সকালেই সব খাইয়ে দেবো কেন? এখন তোমরা 7 দিন থাকবে, যা পারি তাই খাওয়াবো। ছোটো মামা চোখ কপালে তুলে বললেন, 7 দিন? সর্বনাশ, চাকরি চলে যাবে। সবাই হেসে উঠল। গোগল তখন বড়দের কাছ থেকে সরে যাওয়ার কথা ভাবছে। কোনো রকমে খেয়ে নিয়ে জিজ্ঞেস করলো, লিম্বু কোথায়? আমি হরিণ আর ময়ূর দেখব। নরং সিং বললে, তুমি নিচে গেলেই লিম্বুর দেখা পেয়ে যাবে, ও তোমাকে সব দেখিয়ে দেবে, তবে নদীর দিকে একদম যাবে না, বলে নিজেই চিৎকার করে লিম্বুর নাম ধরে কিছু বললেন। সিঁড়ির নিচে থেকে লিম্বুর গলা শোনা গেল, ও কিছু বলল। গোগল এক লাফে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামলো। দেখলো লিম্বু ওর হাত থেকে কিছু ছোট দানা ছড়িয়ে দিচ্ছে, আর পায়ের কাছে এক পাল মুরগির খুদে বাচ্চা খুঁটে খুঁটে সেগুলো খাচ্ছে। বাচ্চা দুটোর মাও কাছে কাছে রয়েছে। গোগল নেমে এসে দুজনের সঙ্গে চোখাচোখি করে দুজনেই হাসলো। গোগল বলল, আমার নাম গোগল। লিম্বু বুকে হাত দিয়ে কেবল বলল, লিম্বু। গোগল বলল, চলো হরিণ আর ময়ূর দেখব। লিম্বু মাথা ঝাঁকিয়ে পেছনে মাটির ঘরের দিকে গেল। গোগল তার সঙ্গে যেতে গিয়ে দেখলো ডান দিকে আরেকটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে পেছনে নামা যায়। মাটির ঘরটা আসলে রান্নাঘর। সেখানে লিম্বুর মা আর বৌদি খুবই ব্যস্ত।
আর একজন কাজের মেয়ে তাদের সঙ্গে রয়েছে। রান্নাঘরের পাশ দিয়ে বাঁদিকে মোড় নিতেই দেখা গেল শাল কাঠের পেছনে কয়েক ফুট উঁচু বেড়ার মধ্যে একটা হরিণ। খুব বড় নয়, পেটের দিকে রং গাঢ় আর পেটের দিকটা হালকা বাদামি। মাথার ওপর দুদিকে দুটো দয়ের মতো শিং গজিয়েছে। গোগল কাছে যেতেই সে সরে গেল। লিম্বু গাছের থেকে একটা গাছ থেকে পাতা ছিঁড়ে সামনে ধরতেই হরিণটা এগিয়ে এসে মুখের ভেতর নিয়ে নিল। লিম্বু তার কপালে হাত বুলিয়ে কিছু বলল, আর একটা পাতা ছিঁড়ে গোগলের হাতে দিল। হরিণ সেই পাতা মুখের ভেতর ঢুকিয়ে নিল। তার মানে গোগলের সঙ্গে হরিণটার ভাব হয়ে গেল। কিন্তু কপালে হাত দিয়ে ঠেকাতে সে সরে গেল। লিম্বু হেসে বলল, দু একদিন দেখলে তখন নিজেই কাছে আসবে। গোগল জিজ্ঞেস করলো, ময়ূরটা কোথায় আছে? লিম্বু কাছের বাড়ির চাল থেকে বেরিয়ে আসা একটা শাল কাঠের ওপর হাত তুলে দেখালো। গোগল মাথা তুলে দেখলো ময়ূরটা সেখানে বসে আরাম করে রোদ পোয়াচ্ছে। ময়ূর যে ওপরে উঠতে পারে গোগল তা জানে। ময়ূরটা এখনও ছোট, তার ল্যাজ এখনও বড় হয়ে ঝুলে পড়েনি, কিন্তু মাথায় ঝুঁটি দেখা যাচ্ছে। একটু পরেই বড়রা সবাই নেমে এলেন। মন্টু মামা, দীপু মামার হাতে দুজনের দুটো ছিপ, হুইলের সঙ্গে সুতো আর বড়শি চালানো। মা আগেই গেলেন রান্নাঘরের দিকে। ভেতরে ঢুকে লিম্বুর মা বৌদির সঙ্গে কীসব কথাবার্তা বললেন। তারপর সকলেই চলেন তিস্তার ধারে। দুপাশে চাষাবাদের মাঠ, মাঝখানে আলপথ দিয়ে কিছুটা গিয়ে প্রথমে নিচের দিকে নামতে হলো। তিস্তার নয়নজলির স্রোত চলছে চওড়া পায় খালের মতো। জল খুবই কম, তবু মন্টু মামা গোগলের হাত ধরলেন। এখন সকলেরই খালি পা। নয়নজলি পার হয়ে বিশাল চওড়া বালির চর, এখানে ওখানে পড়ে আছে বড় বড় পাথরের বোল্ডার। মন্টু মামা বললেন, বর্ষাকালে এইসব জায়গা জলে ভেসে যায় আর তাতেই পাথর গড়িয়ে আসে। নদীর একদম ধারে গিয়ে দেখা গেল পাড় জুড়ে বড় বড় পাথর। সেসব পিছল পাথরে পা দিলেই হড়কে পড়ে যাওয়ার ভয়, আর একবার পড়ে গেলে তিস্তার স্রোত টেনে নিয়ে যাবে।